নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে ক্লাস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে ঠিকভাবে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ডাক্তার সুমাইয়া পারভীন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাটেন্ড করার জন্য আমাদের হোমিও স্টাডি ক্লাসে। আমার আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড অথবা জরায়ু টিউমার। আমরা সোজা ওই টপিকেই চলে যাই। 9:32 বেজে গেছে। এটা অনেক বড় একটা মেডিকেল টার্ম। একটা ক্লাসে কনজিউম করা সম্ভব না, পুরাই অসম্ভব। তবে এখানে যেহেতু উপস্থিত যারা আছেন ম্যাক্সিমামই প্র্যাকটিস করেন, প্র্যাকটিসিং ডাক্তার, আর নতুন যারা আছেন তাদের তো আশা করি শুধু ক্লাস শুনেই শেষ না, পরবর্তীতে ওইটা নিয়ে তারা অবশ্যই আলোচনা করেন বা শেখার চেষ্টা করেন। আমাদের যারা ডিএইচএমএস করা তাদের তো এগুলা নিয়ে অনেক বেশিই পড়তে হয়, কারণ আমাদের কলেজগুলোতে ওভাবে পড়ানো হয় না। তো এখানে যা কিছু বলার সেগুলা নিয়ে হেল্প পাবেন, বাকিটারা নিজেরা করে নিতে হবে। আচ্ছা, যেহেতু বড় সাবজেক্ট, আমি অল্প অল্প করে বলবো। যদি সমস্যা হয় সাথে সাথেই মানে প্রশ্ন করা সম্ভব। কারণ হচ্ছে কি, পরে যে প্রশ্ন করতে গেলে আমার যে প্রবলেমটা হয়, তাই মানুষ তো নিজেকে দিয়ে আরেকজনকে মাপে। তো আমি যখন ক্লাস শুনতে থাকি তখন মনে হয় যে এই জায়গাটা বুঝলাম না, এখানে প্রশ্ন করলে হয়তো ভালো হতো। তাই আমার মনে হয় যে আমার ক্লাস চলাকালীন যদি কারো কাছে কোনো কিছুতে প্রশ্ন জাগে, সাথে সাথে জিজ্ঞেস করতে পারবেন। এটা অবশ্যই অনুমতি নিয়ে, হ্যাঁ? হ্যান্ড রেজ করতে পারেন। আমাদের সিদ্দিক স্যার হয়তো সেই সময় পারমিশন দিবেন। এটা আশা রাখছি আমি। আচ্ছা, এখন আমি আম চেষ্টা করি এই যে বিষয়ে কথা বলার, সেটা আমি যেই মানে টপিক গুলা চুজ করি বলার জন্য বা যে মেডিকেল টার্ম গুলা নিয়ে কথা বলি, সবসময় এটা একটা আ সিরিয়াল মেইনটেইন করার চেষ্টা করি। যেমন আগের ক্লাসে ছিল হাইপারথাইরয়েডিজম, তার আগে ছিল হাইপোথাইরয়েডিজম নিয়ে করা। আজকে হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড নিয়ে। প্রত্যেকটার সাথেই কিন্তু দেখেন আ যে হরমোনাল যেই বিষয়গুলা একদম ইন্টারকানেক্টেড। কিছুদিন আগেই তো আমাদের ৬ তারিখ থেকে ৬, ৭, ৮, ৯ এই ৪ দিন আ সার্কোডের সেমিনার গেল। আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার ইমাম তৌফিক স্যার নিলেন। যারা মিস করছেন তো মিস করছেন, বেশ বড় মিস করছেন। পরবর্তীতে যদি এরকম সেমিনার আসে কখনো মিস করবেন না। কারণ অনেক কিছু শেখার ছিল। প্রত্যেকটা লাইনে ইনফরমেশন ছিল, যেগুলা আমাদের হোমিওপ্যাথদের জন্য খুবই জরুরি। আর কি বলবো, মানে বলতে গেলে অনেক কিছুই বলা। তো এখন আর না বলি, আমরা ক্লাসে চলে যাই। ইউটেরাইন ফাইব্রয়েড, আমি স্লাইড তেমন একটা নাই, শুধু ২টা রাখছিলাম বুঝার জন্য যে সুস্থ একটা ইউটেরাস, একটা অসুস্থ বা ফাইব্রয়েড ওয়ালা ইউটেরাস দিয়ে দেখানোর জন্য। আর বাকিটা আমি বললে মনোযোগ দিয়ে শুনলে আশা করি কারো সমস্যা হবে না। প্রথমে একটু বলি নেই, হ্যাঁ? ইউটেরাস বা ওম মানে হচ্ছে জরায়ু। তো ওই জরায়ুতে যখন ফাইব্রয়েড হয় তখন এটা ইউটেরাইন ফাইব্রয়েডস বলে। আর ফাইব্রয়েডস মানে হচ্ছে টিউমার বা গ্রোথ, যেটাকে আরো অনেক ভাষা মানে আরো আরো শব্দে বলা যায়, সিমিলার বা সিনোনিমস আছে। লিওমায়োমাটাস বা লিওমায়োমাস টিউমারকে বলা হয়। তো এটা স্মুথ মাসল সেলস দিয়ে তৈরি, যেগুলো জরায়ুর ভিতরে বা বাইরের দেয়ালে গ্রো করে। এগুলা একটাও হতে পারে, সিঙ্গেলও হতে পারে বা মাল্টিপলও হতে পারে। জরায়ুর ভিতরে একটাও হতে পারে, আবার অনেকগুলাও হতে পারে। তো এইগুলার লোকেশন অনুযায়ী ওগুলার নাম, যেটা যেখানে আছে হইছে সেই অনুযায়ী তাদের নামকরণ আছে। তো এইগুলা মেক্সিমাম টাইমই, এই ইউটেরাইন ফাইব্রয়েডস গুলা মেক্সিমাম টাইমই বিনাইন হয়, মানে নন ক্যান্সারাস। তো এই থেকে কখনো ক্যান্সারের দিকে যায় না মেক্সিমাম টাইম, আবার দুর্ভাগ্য থাকলে হয়তো যেতেও পারে। তো যেহেতু মেক্সিমাম বিনাইন, সাইন্টিফিক যে জার্নালগুলো আছে ওগুলাতে, বিশেষত এইচআই, হ্যাঁ, হুম, এনআইএইচ এর যে জার্নালগুলো এগুলাতে আছে। তো সবগুলাতে এরকম লেখা যে এগুলা বিনাইন টিউমার বা নন ক্যান্সারাস টিউমার। এই টিউমার গুলা বা ফাইব্রয়েডস গুলা কখন হয়? মহিলাদের চাইল্ড বেয়ারিং এইজে, অর্থাৎ গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার বয়সেই এই ফাইব্রয়েডস গুলা ইউটেরাসের মধ্যে হয়ে থাকে।
গর্ভধারণ বা সন্তান জন্ম দেওয়ার বয়স বলতে আমরা কোন সময়টাকে বুঝি? মেয়েদের পিউবার্টি থেকে মেনোপজের সময়কালটা, অর্থাৎ ৯-১০ বছর দিয়ে তো শুরু পিউবার্টি, তার থেকে ক্লাইম্যাক্সিস মানে মেনোপজ হচ্ছে ৪০ থেকে ৫০ বছর পর্যন্ত। ওই সময়টার মাঝখানেই হচ্ছে এই যখন বাচ্চা মানে ক্যারি করার মতো থাকে, অ্যাবিলিটি থাকে, ওই সময়টাতেই মূলত এই ফাইব্রয়েডস গুলা হয়। তো মেনোপজ হয়ে গেলে আর এই ফাইব্রয়েডস এর কোনো থাকে না। তারপরে মেনোপজ হয়ে গেলে তো এগুলা অনেক সময় দেখা যায় অনেকের এই ফাইব্রয়েড থাকে, মেনোপজ হয়ে গেল একদিকে, আরেকদিকে এই ফাইব্রয়েড গুলো আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায় অথবা ভ্যানিশ হয়ে যায়। এরকমও হিস্ট্রি আছে বা পেশেন্টদের পাওয়া যায়, হিস্ট্রি পাওয়া যায় এরকম। তো বিভিন্ন রকমের ফাইব্রয়েড থাকে। আচ্ছা, আমি এর আগে ফাইব্রয়েড কত রকমের হতে পারে সেখানে যাওয়ার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করি। দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সুস্থ একটা জরায়ু বা নরমাল ইউটেরাস। এখানে কি কি আছে এগুলো আমরা সবাই জানি, অ্যানাটমি আমরা সবাই জানি। শুধু একটু দেখানোর জন্যই দেখানো যে কি কি আছে। ইউটেরাসটা মাঝখানে, দুপাশে ২টা ওভারি, আর ওভারি ২টাকে ধরে রাখছে ফ্যালোপিয়ান টিউব। দুই পাশ দিয়ে ২টা ফ্যালোপিয়ান টিউব ধরে রাখছে ওভারি ২টাকে। আর তার নিচের পোরশনে কি আছে? ইন্টারনাল অস, এক্সটার্নাল অস। ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস মিলে হচ্ছে সার্ভিক্স। তার নিচের পোর্শন ভেজাইনা, তার নিচে মানে লেভিয়াম বা যেই কি বলে এটাকে, ভেজাইনাল ক্যানেল। আচ্ছা, এই গেল নর্মাল ইউটেরাসের একটা ছবি। এখন পাশাপাশি যদি আমরা দেখি ইউটেরাইন ফাইব্রয়েডওয়ালা মানে অসুস্থ একটা ইউটেরাস যদি দেখি, দেখেন এইখানে কি কি আছে। ইউটেরাসও ঠিক আছে, তার শেপ দেখেন একদম এলোমেলো অবস্থা। উপর দিয়ে একটা টিউমার, নিচে দিয়ে, সাইড দিয়ে, ভেতর দিয়ে, বিভিন্ন পাশ দিয়ে এক একটা টিউমার মানে গ্রো করে আছে। তো এটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েডস এর একটা উৎকৃষ্ট ছবি বলা যায়, যে কোথায় কোথায় হতে পারে। দেখেন এটার মধ্যে প্রথমেই আছে সাবমিউকাসাল ফাইব্রয়েডস। সাবমিউকাসাল ফাইব্রয়েডসটা কোথায় হয়? ইউটেরাইনের ইউটেরাসের ভেতরের দিকে, এই যে গোল গোল মতো দেখা। এখানে আমার যেহেতু এটা আমি দিয়ে করিনি, পাওয়ার পয়েন্ট দিয়ে করিনি, আমি কার্সার দিয়ে দেখাতে পারতেছি না, মোবাইল দিয়ে করতেছি, আপনারা দেখে নেবেন একটু মনোযোগ দিয়ে। তো এই গেল হচ্ছে সাবমিউকাসাল ফাইব্রয়েড। তারপরে আরো আছে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডস, আর সাবসেরোসাল ফাইব্রয়েডস, আর পেডানকিউলেটেড ফাইব্রয়েডস। এই 4 ধরনের ফাইব্রয়েডস মূলত এই ইউটেরাসের মধ্যে গ্রো করে। তো সাবমিউকাসাল ফাইব্রয়েডসটা কোথায় হয়? এটা হয় ইউটেরাসের ভিতরের ওয়ালের সাবকোসাল এরিয়াতে ফাইব্রয়েডস গুলা গ্রো করে। আর ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডস গুলা হয় ইউটেরাসের ভিতরের মাসেলের লেয়ারের ভিতরে। এটা কিন্তু মায়োমেট্রিয়ামের মধ্যে হয়, মায়োমেট্রিয়ামের মধ্যে হয়। আর 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 আরেকটা হচ্ছে সাবসেরোসাল, যেটা এইটা বাইরের ওয়ালের মধ্যে হয়। সাবসেরোসালটা, সাবসেরোসাল ফাইব্রয়েডটা ইউটেরাসের বাইরের ওয়ালের মধ্যে হয়। আর পেডানকিউলেটেড যেটা হয় ফাইব্রয়েড, সেটাও ইউটেরাসের ভেতরে হতে পারে, বাইরেও হতে পারে, কিন্তু সেটা কিরকম ঝুলে থাকার মতো, বাইরের দিকেই মোস্টলি হয়, ঝুলে থাকে, এই জন্য এটা পেডানকিউলেটেড, ঝুলে থাকার মতো, ঝুলে আছে দেখতে। তো এই গেল 4 ধরনের ফাইব্রয়েডস ইউটেরাসের মধ্যে, যে 4 ধরনের হতে পারে, সেই 4 ধরনের কি কোথায় কোথায় হতে পারে আর কোথায় হলে কোনটার নাম কি হতে পারে সেগুলা বললাম। এখন আমরা যদি সিমটমস দেখি, অনেক মহিলারা মানে ফাইব্রয়েডস যে তাদের ইউটেরাসের মধ্যে আছে এটা অনেক সময় তারা জানেই না, পেশেন্টরা জানেই না, বা কোনো সিমটম থাকে না, এসিমটোমেটিক হয়। সেই ক্ষেত্রে যখন তাদের অল্প স্বল্প প্রবলেমস অথবা অন্যান্য কোনো প্রবলেমস নিয়ে যদি ডাক্তারের কাছে যায়, অনেক সময় ইউটিআই জন্য যায়, অনেক সময় দেখা যায় যে প্রলং যেই মেনোরেজিয়া, যেটা মেনোরেজিয়া হলে পরেও যখন ডাক্তারের কাছে যায়, তো রুটিন চেক আপের মধ্যে যখন টেস্টগুলা করানো হয়, বিশেষত ইউএসজি করলেই কিন্তু সেই পেশেন্ট জানতে পারে তার ফাইব্রয়েড আছে, ইউটেরাইন ফাইব্রয়েড তার আছে, তখনই জানতে পারে। যারা নাকি অ্যাসিমটোমেটিক মানে হচ্ছে তাদের কোনো সিমটম নাই, তখন জানলে পরে
ট্রিটমেন্টের ব্যবস্থা। কিন্তু না জানলে এটা নিয়ে কিন্তু যদি কোনো প্রবলেম না করে, এই গ্রোথ গুলা যদি কোনো প্রবলেম না করে, সেক্ষেত্রে এটা নিয়ে ওই পেশেন্ট মেনোপজ পর্যন্তও চলে যেতে পারে। এমনকি ওই এতেও কি বলে ফার্টিলিটিতেও কোনো ঝামেলা হয় না। কিন্তু যদি সিমটমস গ্রো করে যায়, তখন কিন্তু অনেক সিমটমস আসে, আর পেশেন্টের জন্য এটা খুবই পেইনফুল। তো কি কি সিমটম আসে? হেভি ব্লিডিং হয়, অথবা পেইনফুল পিরিয়ডস হয়, ডিসমেনোরিয়া লাইক। সাথে থাকে অ্যানিমিয়া, যখন নাকি পেশেন্টের পর্যাপ্ত পরিমাণ রেড ব্লাড সেল থাকে না, তখনও কিন্তু এই 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 পেশেন্ট গুলাকে এই যে, কারণ তাদের তো হেভি ব্লিডিং হয়, তাদের তো এনিমিক হবেই তারা। আরো হয় ব্লিডিং বিটুইন পিরিয়ডস, মানে স্পটিং যেটাকে বলে, দুইটা পিরিয়ডের মাঝখানে হঠাৎই স্পটিং হওয়া, মানে ব্লিডিং হওয়া অল্প স্বল্প, এটাকে স্পটিং বলে। তো এই ইউটেরাইন ফাইব্রয়েড হলে এই সিমটমসটাও আসতে পারে। ফিলিং ফুল ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, এই জিনিসটা যেটা হয়, এই দেখেন, এই আমার যে স্ক্রিনে যেটা আছে, এটার ভিতরে দেখেন ইউটেরাসের ভেতরে একটা বেশ বড় একটা ফাইব্রয়েড। এই ফাইব্রয়েডটা যদি গ্রো করতে করতে অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু ওই মহিলা পেশেন্ট তার ইউটেরাইন ক্যাভিটিতে কিন্তু ভার বোধ করবে, মানে লোয়ার অ্যাবডোমেনে তার বেশ প্রেসার ফিল হবে। কেন হবে? এইগুলা এই ফাইব্রয়েড গুলা কিন্তু ছোট থাকতে পারে, আবার বড় হতে হতে মানে এরকমও হয় যে ওয়াটারমেলন সাইজ হয়ে যায়, মানে বেশ বড় গ্রো করে। তাহলে এত বড় একটা ফাইব্রয়েড যদি কারো পেটে থাকে, ইউটেরাইন ক্যাভিটিতে থাকে, তখন তো তার প্রেসার থাকবেই, স্বাভাবিক। তো ফিলিং ফুল ইন দা লোয়ার অ্যাবডোমেন, পেলভিকে মানে প্রেসার ফিল করবে। সেই জন্য সাথে আরও থাকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, মানে বারবার তার ইউরিনেশনের আর্জিং আসবে। কেন আসবে? ওই যে ফাইব্রয়েডটা, সেটা ব্লাডারকে, ইউরিনারি ব্লাডারকে প্রেসার দেয়, চাপ দেয়, সেই জন্য বারবার তার ইউরিনেশনের আর্জিংটা চলে আসে। আর থাকে পেইন ডিউরিং সেক্স, ইন্টারকোর্সের সময় পেইন থাকবে, কারণ এত বড় বড় ফাইব্রয়েড গুলা, যেগুলা সাবসেরোসাল সাবমিউকোসাল যেগুলা থাকে, আবার পিরানকিউলেটেড যেগুলা থাকে, এগুলা যদি সার্ভিক্সের কাছাকাছি থাকে, ভেজাইনাল ওপেনিং এর কাছাকাছি দিয়ে যদি ঝুলে পড়ার মতো অবস্থায় থাকে, তখন তো ইন্টারকোর্সে প্রবলেম আসবেই, স্বাভাবিক। আর হ্যাঁ, লো ব্যাক পেইন, এইটাও একটা সিমটম যেটা এই ফাইব্রয়েড পেশেন্টদের থেকে থাকে। রিপ্রোডাক্টিভ প্রবলেমস গুলার মধ্যে থাকে ইনফার্টিলিটি, মাল্টিপল মিসক্যারেজ, আর আর্লি অনসেট অফ লেবার ডিউরিং প্রেগনেন্সি। রিপ্রোডাক্টিভ প্রবলেম গুলা কিরকম? যেমন এত বড় বড় টিউমার থাকলে তখন তো কনসিভ করলে ওই পেটের মধ্যে সেই যেই ফেলোপিয়ান টিউব থেকে যখন এমব্রায়োটা চলে আসে ইউট্রাসের মধ্যে, ওইটা কিন্তু আর জায়গা করতে পারে না, ওই প্রেসারের জন্য মিসক্যারেজ হয়ে যায়। তো আর এত বড় ক্যাভিটির মধ্যে যদি এত বড় একটা মানে টিউমার আগে থেকেই থাকে, তখন তো ফার্টাইল হওয়ার চান্সেস থাকেই না। দেখা যায় আরো বড় বড় মানে সমস্যা ক্রিয়েট হতে থাকে, ওই ফ্যালোপিয়ান টিউব থেকে আর সেই এমব্রায়োটা চলে আসতে পারে না, 3-4 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে না ইউটেরাইন ক্যাভিটিতে, বেশ অনেক সমস্যা হয়। আর আরেকটা কি হয়, যদি সাথে বাচ্চা তো আছেই পেটে, মানে ফিটাসটা তো আছেই সাথে, যদি টিউমারও গ্রো করতে থাকে, তখন এই ইউট্রাস কি চেষ্টা করে যে জিনিসটাকে বের করে দিতে হবে, তখনও দেখা যায় যে টাইমের আগে প্রিমেচিউর ডেলিভারি হয়ে যায়। অবস্টেটিক্যাল অনেক প্রবলেমস গুলা তখন রাইজ করে। এই কারণে দেখা যায় সি সেকশন করা লাগে, সিজারিয়ান সেকশন করাই লাগে। আর যখন মেডিকেলে যায়, পেশেন্টরা যখন যায় ডেলিভারির জন্য, তখন দেখা যায় ডাক্তাররা যখন দেখে যে টিউমার আছে, তখন তারা আগে থেকেই বলে দেয় সি সেকশন করতে হবে। আর যদি এরকম হয় অবস্থা, আর্লি ডেলিভারি করাতে হবে, তখন তারা এটাও আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে বলে যে আমরা একদিকে বেবি করব, ডেলিভারি করার সাথে সাথে আমরা সেই টিউমারটাকেও সার্জারি করে ফেলবো, এরকম প্রিপারেশন পেশেন্টকে নিয়ে রাখতে বলে। আচ্ছা, এখন যদি আমরা কারণ দেখি কেন হয়, এটা কিন্তু আবার সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না, বলে যে ইডিওপ্যাথিক, দ্য কজ ইজ আননোন, মানে কেন হয় এটা আননোন। যাই হোক, রিসার্চ বলে মানে ফিমেল যে হরমোন গুলা, যে এনআইএইচ এর কথা বললাম, এদের যে রিসার্চ গুলা, এগুলাতে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় মানে বেশ মানে অনেক সময় নিয়ে পড়তে হয়, অনেক নতুন নতুন শুধু জার্নাল তো বের হতেই থাকে, যত পড়া যায় ততই জানা যায়। তো একটা রিসার্চ এরকম আসছে, একটা না বেশ কয়েকটাতে পড়লাম, ফিমেল হরমোনস গুলা কিন্তু এই এই যে ফাইব্রয়েডের জন্য দায়ী।
হুম তো ফিমেল হরমোনগুলো যেমন কি ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এই দুইটাই মূলত ফাইব্রয়েডের জন্য দায়ী। কেননা আমরা জানি যে রিপ্রোডাক্টিভ এইজেই ফাইব্রয়েড হয়, আর মহিলাদের রিপ্রোডাক্টিভ এজ মানেই কিন্তু ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের খেলা। এই দুইটা দিয়েই দেখা যায় যে যখন ওভুলেশন হচ্ছে ওইখান থেকেও ইস্ট্রোজেন আসতেছে, আবার থাইরয়েড থেকেও টিএসএইচ, যখন এদিকে পিটিউটারি থেকে যখন টিএসএইচ গ্রুপ মানে সিক্রেশন হচ্ছে, এভাবে সিরিয়াল মেনটেন করে এই ওভারিতেও কিন্তু ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের সিক্রেশন হয়। এইগুলারই যখন গড়বড় হয় বা ঝামেলা হয়, তখনই কোনো না কোনো ইউটেরাইন ক্যাভিটিতে কোনো না কোনো প্রবলেমস আসবেই আসবে। তো সেগুলারই একটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। কারো যদি ফাইব্রয়েড থাকে, যেটার একটু মানে প্রথম দিকে বললাম, যদি কারো এরকম ফাইব্রয়েড থেকে থাকে আর যদি তার এইজটা মেনোপজের কাছাকাছি মানে ক্লাইম্যাক্সিস এইজ হয়, তখন কিন্তু এই ইউটেরাইন ফাইব্রয়েডটা নিজে নিজেই শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। তখন এটা আর কোনো প্রবলেম করে না, কোনো পেশেন্টের জন্য এটা আর প্রবলেম হয়ে দাঁড়ায় না। কিন্তু রিপ্রোডাক্টিভ এইজে মানে যতদিন সে বাচ্চা জন্ম দিতে পারবে, এই এজটাতে থাকবে মেনোপজের আগ পর্যন্ত, ততদিন এটা তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর বলা যায়। এখানে রিস্ক ফ্যাক্টরের কথা যদি বলি, কি কি থাকে, এইজটা তো বললামই যে পিউবার্টি থেকে মেনোপজের আগ পর্যন্ত এই এজটা একটা রিস্ক ফ্যাক্টর। ওবেসিটি মানে অনেক ওবেস, অনেক মোটাসোটা, এটার জন্য অনেক সময় ফাইব্রয়েডের, কারণ ওই যে থাইরয়েডের ঝামেলা থাকে। ওবেস বলতেই আমরা এখনকার দিনে ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় ওবেস বলতেই দেখা যায় যে থাইরয়েডের কোনো না কোনো ঝামেলা থাকে, হোক হাইপো বা হাইপার থাকেই। তারপরে আরো থাকে ফ্যামিলি হিস্ট্রি অফ ইউটেরাইন ফাইব্রয়েড। কারো যদি পরিবারে মানে পূর্বে মা, খালা, নানি, দাদি তাদের যদি এরকম থেকে থাকে ইউটেরাইন ফাইব্রয়েড, তাহলে বংশানুক্রমে পেশেন্টের একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, ইউটেরাইন ফাইব্রয়েড হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। হাই ব্লাড প্রেশার, যেহেতু হরমোন রিলেটেড, প্রেশারটাও কিডনি রিলেটেড, ওইখানেও হরমোনের বেশ অনেক কিছুই কানেক্ট করা যায়। তারপর নো হিস্ট্রি অফ প্রেগনেন্সি, যদি এরকম হয় যে বংশের মধ্যে এই ইনফার্টিলিটিও আছে, সাথে ফাইব্রয়েডের হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে এই পেশেন্টও কিন্তু রিস্ক ফ্যাক্টরে থাকে। আরো থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু বারবারই ওই একটা কথাই আসে যে মহিলাদের যেই সার্কুলেটিং সিস্টেমটা আছে, যে হরমোনাল যে সার্কুলেশনটা আছে, এখানে যদি কোনো প্রকারের ঝামেলা হয়, এর পরবর্তী যে প্রোগ্রেস গুলা, এগুলা একটার পর একটা ডিজিজ আনবেই এরকম। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও কিন্তু থাইরয়েডের সাথেই কানেক্টেড। থাইরয়েডের যেই হরমোনস গুলা রিলিজ হয়, T3, T4, TSH, এগুলা কিন্তু ভিটামিন ডি সাথে ডেফিসিয়েন্সির সাথে কানেক্টেড। তারপর আরো কি আছে, ফুড অ্যাডিটিভ কনজাম্পশন। প্রসেসড ফুড মানে যেটাকে প্রসেসড ফুড বলা হয়, আমরা যে রেডিমেড ফুডগুলা খাই, এইগুলাও অনেক সময় দায়ী। কেন দায়ী? এগুলার মধ্যেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আমাদের খাওয়া উচিত না, জানি তারপরেও খাই। এগুলোও আমাদের এই রিস্ক ফ্যাক্টরের একটা। আবার প্রোটিন বেশি খাওয়া, ইউজ অফ সয়াবিন মিল্ক, তো এই প্রোটিনের ক্ষেত্রেও অনেক কিছুই আছে। তো এগুলো এক একটা বলতে গেলে এখানে যেই কয়টা কারণ বললাম, রিস্ক ফ্যাক্টর গুলা বললাম, যদি আলাদা আলাদা করে এগুলা নিয়ে বলা যায়, সময় নিয়ে বলা যায়, তাহলে ইলাবোরেটলি বলা যায়। তো ওইদিকে গেলাম না, আমরা আমাদের ইতে থাকি, কারণ শেষে আমি কয়েকটা কেস বলবো আর থেরাপিউটিক্স তো বলবোই। এখন ডায়াগনোসিসে আসি। একটু আগে যেটা বললাম যে অ্যাসিমটমেটিক পেশেন্ট জানেই না তার ইউটেরাইন ফাইব্রয়েড আছে, কিন্তু যদি রুটিন এক্সামিন বা রুটিন চেক আপে যায়, তখন দেখা যায় ইউএসজিতে তার সিমটমস ছাড়াও তার মধ্যে ভিতরে তার ইউটেরাইন ক্যাভিটিতে ফাইব্রয়েড পাওয়া যায়। তখন আমরা কিন্তু আমাদের কাছে যখন পেশেন্ট আসে, যখন সিমটমস গুলা বলে, আমরা তো বিশেষত এরকমই বলি যে আমরা রোগীর ট্রিটমেন্ট করি, রোগের না। যদিও কথাটা টোটালি কারেক্ট না, কারণ রোগটাকে আমাদের দেখতে হবে, প্রাধান্য দিতে হবে, কারণ এনামনেসিস বলে একটা অধ্যায় আছে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সিমটমস দিয়ে আমরা কিন্তু ধারণা করতে পারি পেশেন্টের কোন কোন টেস্ট করা দরকার।
কোন কোন টেস্ট দিলে তার যে ভিতরে সমস্যা আছে এগুলা বের হয়ে আসবে, মানে ডিএক্স হবে, ডায়াগনোসিস হবে। তো এই ক্ষেত্রে এখন আমাদের টেস্ট করতে দিতে হবে, অ্যাডভাইস করতে দিতে হবে, করতে হবে। যেমন কি কি দেওয়া যায়? ইউএসজি অফ অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন যদি ইউএসজি করা হয় তখন ইউএসজিতে আসবে যে ফাইব্রয়েড আছে কিনা। এটা ছাড়াও এক্স-রে করলেও আসে অ্যাবডোমেন ক্যাভিটিতে, ওই যে ইউটেরাইন ক্যাভিটিতে ফাইব্রয়েড আছে কিনা সেটা এক্স-রেতেও আসে, আবার সিটি স্ক্যানে আসে। সবচেয়ে ভালো বেশি যেই টেস্ট সেটা হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা বেশ ব্যয়বহুল, তবে এটা বেস্ট টেস্টের মধ্যে, এটা বেস্ট। এটা থাকলে, এটা করালে অনেকটাই দেখা যায় একদম পারফেক্ট জানা যায় যে পেশেন্টের কোথায় কি আছে না আছে। ব্যয়বহুল যদিও। আচ্ছা, ট্রিটমেন্টে যাই। ডায়াগনোসিস করা হলো, ফাইব্রয়েড পাওয়া গেল। এখন যদি ট্রিটমেন্টে যাই, যেহেতু ইউটেরাইন ফাইব্রয়েড নন ক্যান্সারাস, তাই প্রথমত কনভেনশনাল মেডিসিনে কি করা হয়? মেডিকেশনের মাধ্যমে। মেডিকেশনটা কি? হরমোনাল থেরাপি। এটা টোটালি দেখা যায় মহিলাদের যখনই কোনো প্রবলেম নিয়ে যায়, কনভেনশনাল মেডিসিনের কথা বলছি, তারা প্রথমতই দেখা যায় হরমোনাল থেরাপিটাকেই বেশি চুজ করে, এটাই দিয়ে থাকে। ম্যাক্সিমাম আমরা যখন প্রেসক্রিপশন দেখি তখন তাদেরকে দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয় অথবা ওসিপি দেওয়া হয়। এইগুলার মাধ্যমেই ট্রিটমেন্টগুলা ম্যাক্সিমাম দেওয়া হয়, যদিও এটা কিন্তু মানে পারফেক্ট সলিউশন না, কিন্তু এগুলা দিয়েই করা হয়। আচ্ছা, তো হরমোন থেরাপি দিয়ে থাকেন। আর ইউটেরাইন ফাইব্রয়েডের সাইজ যদি অনেক বড় হয়ে থাকে তখন তো সার্জারির মানে পরামর্শই দিয়ে থাকেন। আর যদি সার্জারির পরামর্শ তো দিয়ে থাকেন। আর এরকম যদি হয় যে ইউটেরাইন ক্যাভিটিটা পুরাটাকেই মানে ধরে ফেলছে, অনেক দিক দিয়েই এই ফাইব্রয়েড ভরা, তখন দেখা যায় পুরাকে দিতে হয়, সার্জারি করে ফেলে দিতে হয়। বাচ্চা নেওয়া হয় না, বা তখন আর কেউ নেয় না বেবি একটা সার্টেন এজ পার হয়ে গেলে, বিশেষত 38-40 হয়ে গেলে। ওই এজেও যদি ফাইব্রয়েড ধরা পড়ে যে ওই পেশেন্টের ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড আছে, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু ওই পেশেন্টকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেন। কেন রেফার করে দেন? যেমন ওই সাইকিয়াট্রিস্ট তাকে যে মেন্টালি ভালো থাকার মতন পরামর্শ দেন, আর তাকে মানে এটা নিয়েই থাকতে হবে, এটাই ওটা যেহেতু নন ক্যান্সারাস, এটা তার জন্য কোনো ঝামেলা করবে না বা করছে না। কারণ পেশেন্টরা তো যখন শুনে যে পিসিওএস আছে, ইউটেরাইন ফাইব্রয়েড আছে, ভয়েই অর্ধেক মানে কাবু হয়ে যায়। এই কারণে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালে, রেফার করলে তারা এই সাজেশন গুলা দিয়ে দেয়, সাথে কিছু মেডিকেশনও দেয়, সেটা অল্প স্বল্প। তো তখন দেখা যায় রেফার করলে তারা বুঝায় দেয় যে এটা নিয়েই চলতে হবে, এটা নিয়েই থাকতে হবে। আর এই এজের পরে মানে মেনোপজাল যখন টাইম চলে আসে, পিরিয়ড যখন চলে আসে, তখন তো এটা এমনিতেই চলে যায়, এটা আগেও বললাম। তখন এই কারণ তখন তো আর ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কোনো মানে সিক্রেশন থাকে না, তার কারণে এইগুলা আর গ্রো করতে পারে না, এগুলা নিজে নিজেই ছোট হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, সার্জারি নিয়ে আরেকটু বলি। সার্জারি নিয়ে বললে প্রথমত ফাইব্রয়েড গুলাকে সরানোর চেষ্টা করা হয় বা সার্জারি করা হয়, যেটাকে মায়োমেক্টমি বলা হয়। যেন শুধুমাত্র ওই ফাইব্রয়েডটাকে বা টিউমারটাকেই সরানো হলো, কেটে বাদ দেওয়া হলো। যদি অনেক বড় হয়ে যায়, মাল্টিপল হয়ে যায়, আর ব্লিডিং খুব বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তখন আর করা যায় না, যে শুধু মায়োমেক্টমি করা যায় না, তখন পুরা ইউটেরাসটাকে বাদ দিতে হয়, যেটাকে হিস্টেরেক্টমি বলে। তো হিস্টেরেক্টমি বলে, মায়োমেক্টমি আর হিস্টেরেক্টমি। আচ্ছা, এই পর্যন্ত যে আমি বললাম ফাইব্রয়েড নিয়ে, এই পর্যন্ত কারো কোনো মানে বুঝতে কোনো সমস্যা হয়েছে? কারো যদি সে থাকে বলতে পারেন, প্রশ্ন থাকেও বলতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে? ম্যাম শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন, সম্ভবত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আশা করি বোঝা যাচ্ছে, আমি বোঝাতে পারতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু একটু রিপিট করে দেই কি কি আমি এই পর্যন্ত বললাম।
যারা পরবর্তীতে আসছেন তাদের জন্য ভালো হবে। ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার, লিওমায়োমেটাস বা লিওমায়োমাস, এটা হচ্ছে নরম গ্রোথ ইউটেরাসের ভিতরে, জরায়ুর ভিতরে। ছোট্ট গ্রোথ, ছোট্ট হতে পারে, ফিবল মানে হতে পারে, আবার ওয়াটারমেলন সাইজের মতো বড় টিউমারটা হতে পারে, এই ফাইব্রয়েডটা হতে পারে। এটা ম্যাক্সিমাম টাইম মহিলাদের চাইল্ড বিয়ারিং এজ মানে গর্ভধারণ করার বয়সেই এই ফাইব্রয়েড গুলা হয়ে থেকে থাকে। আর সেটা যখন মেনোপজাল এই পিরিয়ড যখন চলে আসে তখন এটা আপনি থেকেই চলে যায়, বা ছোটখাটো থাকলে সেগুলো ভ্যানিশ হয়ে যায়। আর ফাইব্রয়েড কি রকম হয়? 4 ধরনের হয়: সাবমিউকোসাল ফাইব্রয়েডস, ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডস, সাবসেরোসাল ফাইব্রয়েডস আর পেডানকিউলেটেড ফাইব্রয়েডস। এখানে স্ক্রিনের মধ্যে সবগুলা এখানে লেখা আছে, আপনারা তারপরে গুগল করে একটু দেখে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আর কি কি আছে বললাম যেন? যে সিমটমস গুলা কি থাকে? হেভি ব্লিডিং থাকতে পারে, পেইনফুল পিরিয়ড থাকতে পারে, এনিমিয়া চলে আসে হেভি ব্লিডিং এর জন্য, কারণ তখন তো শুধু মেনস্ট্রুয়েশন হয় না, সাথে কিন্তু ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন, যেটাকে ভাইকারিয়াস, হ্যাঁ ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশনও হয়, তার জন্য এনিমিক কন্ডিশনও চলে আসে। আর তারপরে আসে ব্লিডিং বিটুইন পিরিয়ডস, মানে দুই পিরিয়ডে মাঝখানে স্পটিং হওয়ার সম্ভাবনা হয়, থাকে, সিমটমের মধ্যে থাকে। ফিলিং ফুল, এটা তো বললাম যে যখন ইউটেরাইন ক্যাভিটিতে টিউমারটা অনেক বড় হয়ে যায় তখন লোয়ার অ্যাবডোমেনে মানে পেলভিক প্রেসার ফিল করে পেশেন্ট, অনেক ভারী ভারী বোধ করে, সেই সাথে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন চলে আসে। কিরকম? কারণ ওই টিউমারটা যখন গিয়ে ব্লাডারে প্রেসার দিচ্ছে, ব্লাড আমাদের মহিলাদের ইউট্রাস আর ব্লাডার কিন্তু পাশাপাশি, একটার পিছনে আরেকটা। তো যখন ইউট্রাস থেকে ওই টিউমার বড় হয়ে ব্লাডারে যখন প্রেসার পড়ে তখন তো কমন, এই জিনিসটা কমন হয়ে যায় যে বারবার তার ইউরিনেশন আর্জিং চলে আসবে। আর এগুলার জন্যই পেইনফুল সেক্স, মানে ইন্টারকোর্সের সময় তার বা কয়েশনের সময় তার পেইন হবে। আর রিপ্রোডাক্টিভ প্রবলেমস গুলোও চলে আসে, ইনফার্টিলিটি, মাল্টিপল মিসক্যারিয়েজ, আর আর্লি অনসেট লেবার, মানে খুব প্রিমেচুর যে লেবার, প্রেগনেন্সির সময় খুব তাড়াতাড়ি দেখা যায় যে আর্লি ডেলিভারি হয়ে যায়, ডেট চলে আসে, প্রিমেচুর বার্থ চলে আসে। তখন ওই সময়টাতে বাচ্চার মাকে বা বাচ্চাকে দুইজনেই মানে লাইফ রিস্কের থাকে, তো তখন সি সেকশন করতে বাধ্য হয়। এটাও কিন্তু একটা এই ইয়ের মধ্যে পড়ে, সিমটমসের মধ্যে পড়ে, যে এই যে অবস্টেটিক যে প্রবলেমস গুলা চলে আসে। সি সেকশন তো আসলে কেউ করাতে চায় না সহজে, নর্মাল ডেলিভারি হোক সেটাই চায়, ভেজাইনাল ডেলিভারি হোক, কিন্তু যদি এরকম প্রবলেমস থাকে তখন তো বাধ্যই করানো লাগে। তারপরে কারণগুলা কি কি? অ্যাসিম্পটোমেটিক বললাম, স্টাডি বলে যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হচ্ছে এই ফাইব্রয়েডের জন্য দায়ী। তখন দেখা যায় তাদেরকে ট্রিটমেন্টও দেওয়া হয়, কনভেনশনাল মেডিসিন দিয়ে যখন ট্রিটমেন্ট দেওয়া হয় তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিয়েই ট্রিটমেন্ট দেওয়া হয় এই ফাইব্রয়েডের জন্য। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরও বললাম সাথে, এইজ, ওবেসিটি, তারপর ফ্যামিলি হিস্ট্রি, তারপর ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, হাই ব্লাড প্রেশার, আর এডিটিভ ফুডস মানে প্রসেসড ফুডস, এইগুলা খেলে পরেও আমাদের জন্য এগুলা রিস্ক, এক একটা রিস্ক ফ্যাক্টর। আর ডায়াগনোসিস করলাম কিভাবে? ইউএসজির মাধ্যমে অথবা এক্সরের মাধ্যমে, সিটি স্ক্যানের মাধ্যমে, আর সবশেষে এমআরআই। এমআরআই আর এই রুটিন এক্সামিনেশনের মধ্যে কিন্তু সবসময় আমরা এটা লিখতে ভুলবো না, সিবিসি। সিবিসি কিন্তু জরুরি, সিবিসি করতেই হবে। যখনই আমরা কোনো টেস্ট লিখবো, অ্যাডভাইস করব, তখন কিন্তু সিবিসি থাকবেই। আচ্ছা, এটা গেল, টেস্টগুলা গেল। ট্রিটমেন্টের কথাও বললাম। তো হয় মায়োমেক্টমি করা লাগে, নয়তো হিস্টেরেক্টমি করা লাগে। মায়োমেক্টমি মানে হচ্ছে ওই ফাইব্রয়েডটাকে কেটে বাদ দেওয়া, সেটা যদি পসিবল না হয় তখন হিস্টেরেক্টমি মানে টোটাল ইউট্রাসটাকেই কেটে বাদ দিতে হয়। এবার আমি আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের দিকে আসি। মডার্ন সায়েন্স যখন বলে যে ইডিওপ্যাথিক মানে ইউট্রাইন ফাইব্রয়েডের সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না, তখন আমরা হোমিওপ্যাথরা কিন্তু সহজেই বলতে পারি একটা ব্যাপার, সেটা যেমন মায়াজম দায়ী, তাই না? মায়াজমকে আমরা দায়ী করতে পারি যে জেনেটিক্যালি সে এই মায়াজম ক্যারি করতেছে, তখন এই মায়াজমের রোগীদের সাসেপ্টিবিলিটি এরকম, তো এই প্রবলেমস গুলা তার হতে পারে।
তাহলে এখানে আমরা মায়াজমকে দায়ী করতে পারি, তো ওই পেশেন্টের সাসেপ্টিবিলিটিকেও দায়ী করতে পারি। সাইকোডাইনামিক্স কি বলে যে মনের অসুস্থতা থেকেই কিন্তু শরীর অসুস্থতা আসে, আর শরীরের অসুস্থতা আবার মনের দিকে যায়। তাহলে এইগুলা কিন্তু আমরা যারা হোমিওপ্যাথ আমরা কিন্তু এগুলা খুব ভালোভাবে বুঝতে পারি। আর আমরা যখন কেস টেকিং করি তখন কিন্তু পেশেন্টকে আমরা এত সময় দেই, পেশেন্ট কিন্তু বলতে বলতে একটা সময় অনেক কিছু বলে, যদি ফার্স্ট ভিজিটে না বলে সেকেন্ড ভিজিটে বলবে, কিন্তু বলবে, কারণ আমরা ওগুলাই খুঁজে বের করি, তার ভেতরকার প্রবলেমগুলাই খুঁজে বের করি, আর টোটালিটি নিয়ে আমরা ট্রিটমেন্ট দিই। তো ইউটেরাইন ফাইব্রয়েডের থেরাপিউটিক্স যদি বলি, আমি প্রথমত নামগুলো একটু বলি সবগুলা। কি কি মেডিসিন ম্যাক্সিমাম টাইম লাগে, যে কোনো মেডিসিন আসতে পারে রুগী অনুযায়ী, কিন্তু তারপরেও কিছু কিছু যে অ্যাফিনিটি ধরে যে ইগুলা থাকে, মেডিসিন গুলা বা রেমেডি গুলা থাকে, সেইগুলা যদি বলি, এপিস মেলিফিকা, অরাম আয়োড, অরাম মিওর, অরাম মিওর নেট্রোনেটাম, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া আয়োড, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সালফ। এখানে দেখেন ক্যালকেরিয়াটা কিন্তু প্রমিনেন্ট। আমি ক্যালকেরিয়া একটা কেস বলবো শেষে। ক্যালকেরিয়ার পেশেন্টদের এটা ম্যাক্সিমাম টাইম হতে দেখা যায়। তারপর কোনিয়াম, ফ্রেক্সিনাস আমেরিকানা, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, আয়োডাম, ক্যালিকার্ব, ক্যালি আয়োড, তারপর ল্যাকেসিস, লিলিয়াম টিগ, লাইকোপোডিয়াম, মার্কর, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, সেবাইনা, সিপিয়া, টেরেবিনথিনিয়া ওলিয়াম, ফ্লাপসিভার্সা পেস্টোরিস, থুজা, থাইরয়েডিনাম, পুস্টিলেগো মাইডিস। তো এইগুলা থেরাপিউটিক্স এর মধ্যে একদম মেইন রেমেডি বলা যায়, যে এগুলা অ্যাফিনিটি ধরে দেওয়া যায়। বলা যায় যে পেশেন্ট আসলে না এইগুলার মধ্যেই থাকে, এই মেডিসিন গুলার মধ্যেই থাকে। আবার যদি এই ইউটেরাইন ফাইব্রয়েডের সাথে ব্লিডিং থাকে, তখন আবার থেরাপিউটিক্সটা একটু ছোট, আরো ছোট হয়ে যায়। ক্যালকেরিয়া, হাইড্রোকোটাইল এশিয়াটিকা, ফসফরাস, ক্লাপসিভার্সা আর উস্টিলেগো, এই কয়েকটা মেডিসিন তখন প্রমিনেন্ট হয়ে যায় যদি ফাইব্রয়েডের সাথে ব্লিডিং থাকে। আর যদি থাকে হার্ড স্টোনি, মানে ওই ফাইব্রয়েড গুলা খুবই হার্ড হয়, ইউএসজি-তে যখন দেখে যে ফাইব্রয়েড অনেক অনেক শক্ত, তখন আবার আরো কমে আসে মেডিসিন কোনিয়াম, মার্ক, আয়োড, রুব্রাম, এই মেডিসিন গুলা চলে আসে থেরাপিউটিক্স এর মধ্যে। মূলত আমরা তো রোগীর ট্রিটমেন্ট মানে পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি, পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজেশন করে ট্রিটমেন্ট করি। তবে সব ক্ষেত্রে একই কথাও ঠিক নাও হতে পারে। ধরেন কারো অ্যাক্সিডেন্ট হলো, তখন তাকে কিন্তু আমরা ফার্স্ট এইড দিব, মানে তার যদি কেটে যায় তখন কিন্তু আমরা স্টিচ দিব, আমরা তখন তার ইন্ডিভিজুয়ালাইজেশন করব না। কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন কিন্তু তখন না করে আমরা আগে তার যদি করে ব্লিডিং হয়, তখন কিন্তু আমরা তার ব্লিডিং বন্ধ করার চেষ্টা করব, কেটে গেছে সেখানে সেলাই দেওয়ার চেষ্টা করব, ফার্স্ট এড দিব, তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনে যাব না। ঠিক তেমনই আবার যদি পেশেন্ট খুব ডিপার প্যাথোলজি নিয়ে আসে, তখনও কিন্তু আমরা পেশেন্টকে কারণ ডিপার প্যাথোলজি নিয়ে আসলে তখন কিন্তু পেশেন্ট একটা মেডিসিনে বা একটা রেমেডিকে করে না, রিফ্লেক্স করে না, অনেক অনেক মেডিসিনকে রিফ্লেক্স করে। তখন আমরা কিন্তু চাইলেও তার ক্যারেক্টারিস্টিক্স ধরে ইন্ডিভিজুয়ালাইজেশন করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। তখন আমরা কি করব, তখন তার যে ডিজিজ প্রসেস, তার যে লেয়ার গুলা, সেগুলা কিন্তু আমরা আস্তে 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 কাটানোর চেষ্টা করব। ওইভাবে আমাদেরকে আগাইতে হবে। পরবর্তীতে গিয়ে তাকে আমরা তার অনুযায়ী তার ইন্ডিভিজুয়ালাইজেশন তখন করব, তখন আমরা মেইন ওষুধ পাবো। কিন্তু তার আগে আমরা তার কিন্তু লেয়ার গুলাকে অবশ্যই আমাদের মানে পার করে করে বা সুস্থ করে করে যেতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা মানে পেশেন্টের অবস্থা বুঝেই মূলত ব্যবস্থা নিব। আচ্ছা, এইবার থেরাপিউটিক্স এর যেই মেডিসিন গুলা কমনলি ইউজ হয়, সেই মেডিসিন গুলা আমরা একটু আলোচনা করি। প্রথমেই বলি ক্যালকেরিয়া কার্ব নিয়ে। ক্যালকেরিয়া কার্বের মধ্যে আমরা তো ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট দেখলেই চিনি, ফেয়ার ফেটি ফ্লাবি, এটা আমরা তো একদম কমনলি জানি, ওই পেশেন্ট দেখলেই বুঝতে পারি যে এটা পেশেন্ট ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট।
তো ওই ক্যালকেরিয়া কার্ভ কি পেশেন্ট কি কি সিমটমস দিবে সাথে আমাদেরকে, বিশেষত ইউটেরাইন ফাইব্রয়েডস যখন তার মেইন প্রবলেম বা তার সমস্যা নিয়ে আসবে, তখন টু আর্লি আর টু প্রফিউজ মেন্সেস থাকবে, আবার সেটা থাকবে লং পিরিয়ড ধরে, সাথে থাকবে তার ভার্টিগো। তার এই প্রবলেমগুলা খুব মানে ক্যালকেরিয়া পেশেন্টদের যদি এরকম হয় যে পিরিয়ড ডেট 5 তারিখ, কিন্তু পরবর্তী মাসে আর 5 তারিখ যেতে পারে না, দেখা যায় 30 তারিখেই, এই মাসের 30 তারিখে আবার হয়ে গেছে, এরকম 4-5 দিন করে তারা সবসময় আর্লি মেন্সেস শুরু হয়ে যায়, পিরিয়ডের ডেটের আগেই শুরু হয়ে যায়, এবং সেটা হয় প্রফিউজ, অনেক বেশি হয়। আবার কিরকম 5 থেকে 7 দিন থেকে যেটা মেনস্ট্রুয়েশনের ডিউরেশন 5 থেকে 7 দিন, সেটা না হয়ে দেখা যায় তাদের 10 দিন 12 দিনও হয়ে থাকে। আর এই ব্লিডিং এর জন্য সাথে থাকে তার ভার্টিগো। আবার আরেকটা জিনিস, যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের, এটা কিন্তু মানে মূলত ক্যালকেরিয়া কার্ভের একটা কি বলা যায় মেইন সিমটমের মধ্যে একটা, যেটা হচ্ছে লিস্ট এক্সাইটমেন্টে, কোথাও ধরেন একটু আনন্দ ফুর্তি করলো, মানে নাচানাচি করলো, তখনই দেখা যায় তার সেই মেন্সেসের ডেট যে দিনই হোক, এটা খুব মানে ওই সময় চলে আসে, অনেক আর্লি হয়ে যায়, যেটা বলা যায় লিস্ট এক্সাইটমেন্টে তার তার মেন্সেস রিটার্ন করে। আরো আরো থাকে কাটিং পেইন ইন ইউট্রাস ডিউরিং মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের সময় ইউট্রাসে কাটিং পেইন থাকে। এগুলা কেন হয়? কারণ ওই যে সাথে ফাইব্রয়েডের সমস্যাগুলো থাকে, এই কারণেও কিন্তু এই কাটিং পেইন গুলা হয়। তারপরে আর আমরা তো জানি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট হচ্ছে চিলি, চিলি পেশেন্ট, সে সবসময় চিলি, আগাগোড়া সবসময় চিলি, আর সাথে থাকে তার মিল্কি লিউকোরিয়া বিফোর মেন্সেস, মানে তার যে লিউকোরিয়া হয় সেটা দেখতে দুধের মতো, তাও আবার মেন্সেসের আগে শুরু হয়। আরো আরো থাকে ব্রেস্ট টেন্ডারনেস, ক্যালকেরিয়া কার্ভের এটাও একটা প্রমিনেন্ট সিমটম, যে পিরিয়ডস এর আগে তার ব্রেস্ট টেন্ডারনেস বা ব্রেস্ট ফুলে যাওয়া, সোলেন হয়ে যাওয়া, পিরিয়ডের আগে এটা, মেন্সেসের আগে এটা হয়। এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, এই কয়েকটা সিমটম সাথে দিবেই। আর ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট তো আমরা চিনি বললামই, তো এই সিমটম গুলা থাকবে, সাথে তো ইউটেরাইন ফাইব্রয়েডস থাকবে, আমরা তাহলে এই মেডিসিনকে ই করতে পারবো, পেশেন্টকে চার্জ করতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা নেট্রামিউরে। নেট্রামিউরের মধ্যে কি থাকে? অ্যানিমিয়া থাকে, এটাও একটা প্রমিনেন্ট সিমটম। আর নেট্রামিউরের যেই জিনিসটা থাকে, ডিসঅ্যাপয়েন্টেড লাভ অথবা রিজার্ভ উইথ গ্রিফ, এই জিনিসটা তো থাকেই, এটা ছাড়া তো নেট্রামিউর আমরা ভাবিও না। ডিসঅ্যাপয়েন্টেড লাভ, এটা আরো অনেক মেডিসিন আছে, তবে এটার মধ্যে এই নেট্রামিউরে রিজার্ভড উইথ গ্রিফ, গ্রিফটাকে নিয়ে সে রিজার্ভ থাকে, এটা নিয়ে খুব হাউমাউ করে না, কোনো ইয়েও করে না, কান্নাকাটিও করে না, সবাইকে দেখায় কান্না করে না, লুকায় লুকায় করে যদিও। তো এই জিনিসটা থাকবে নেট্রামিউরে। আর নেট্রামিউর দেখতে কিরকম, সে ইমাসিয়েটেড নেক দিয়ে, এগুলো তো আমরা জানি, এগুলোতে না গেলাম। আরো থাকে ফিলস হট ডিউরিং মেন্সেস, মেন্সেসের সময় সে তার খুব গরম লাগে। আর ইরেগুলার মেন্সেস, আর থাকে ভেজাইনা ড্রাই। নেট্রামিউরের পেশেন্ট হবে আর ভেজাইনা ড্রাই বলবে না, এটা যেন মানে মানা যায় না, এটা হবেই হবে। নেট্রামিউর পেশেন্টের মানে ভেজাইনাল ক্যানাল ড্রাই থাকে, আর ইরেগুলার মেনস্ট্রুয়েশন তো হবেই, কারণ ওই যে থাকে, হরমোনাল ডিসব্যালেন্স থাকে, সাথে যদি ওই ইয়ে নিয়ে আসে, ইউট্রাইন ফাইব্রয়েডের সমস্যা নিয়ে আসে, আমরা এগুলা দেখেও তাকে নেট্রামিউর প্রেসক্রাইব করতে পারি। এবার আসি ফসফরাস নিয়ে বলি। ফসফরাস তো ফসফরাস তো আরো সহজ একটা কি বলে কি বলে এটাকে ফিগার, হ্যাঁ। তো দেখলেই আমরা ফসফরাসকেও চিনি, কমন ফিগার। এর মধ্যে আরো কি থাকবে? স্লাইট হেমোরেজ থাকবে ফ্রম ইউটারাস বিটুইন পিরিয়ডস, এটা আমরা স্পটিং বলতে পারি। আর ফসফরাস তো এমনিতেই হেমোরেজিক একটা ইয়ে পেশেন্ট, মানে কোনো কিছুতেই তার ব্লিডিং হবেই হবে, এরকম একটা টেন্ডেন্সি এই পেশেন্টদের। এই ফসফরাসের পেশেন্টেরও কিন্তু মেন্সেস টু আর্লি, তবে স্ক্যান্টি। ক্যালকেরিয়ার যেমন প্রফিউজ থাকে, ফসফরাসের কিন্তু প্রফিউজ থাকে না, ফসফরাসের হচ্ছে স্ক্যান্টি, মানে কম, অল্প স্বল্প হবে, কিন্তু সেটা অনেক দিন থাকবে, 5 to 7 days থাকবে না, সেটা 10 to 12 days হতে পারে, এরকম লম্বা সময় ধরে হবে। আর ফসফরাসের পেশেন্টের হয়
লিউকোরিয়া প্রফিউজ হয়। লিউকোরিয়া হবে, আবার দেখা যাবে যেহেতু ওর আবার একটু ডিলেড হয়, তো যে লেট কি বলে মেন্সেসের ডেট পার হয়ে গিয়ে তারপরে হয় ডিলেড মেন্সেস। তো তখন দেখা যায় মেন্সেসের বদলে তার লিউকোরিয়াটা প্রফিউজলি হতে থাকে, অনেক বেশি পরিমাণে হতে থাকে। এটা ফসফরাস আমরা পাই। আর ফসফরাসের বাকিগুলা তো পেশেন্টের সাথে আসলে পরে দেখলেও বোঝা যায়। আমরা যখন ইনভেস্টিগেট করতে থাকি, জিজ্ঞেস করতে থাকি, বাকিগুলা তো এসেই যায়। তো ফাইব্রয়েডের প্রবলেম নিয়ে আসলে আমরা এই কয়েকটা জিনিস অবশ্যই পাবো বা পেয়ে থাকি। এবার আসি সিপিআতে। সিপিআর মধ্যে প্রথমেই যে জিনিসটা থাকবে, ফাইব্রয়েড তো নিয়ে আসবেই, ইউটেরাইন টিউমার তো নিয়ে আসবেই, সাথে থাকবে লিউকোরিয়াটা থাকবে ইয়েলো গ্রিনিশ, ইয়েলো থাকবে অথবা গ্রিনিশ থাকবে। এটা সিপিআর মধ্যে থাকে। কারণ সিপিআর কিন্তু অনেক লেট স্টেটে গিয়ে একটা পেশেন্ট সিপিআ হয়, জন্ম হয়েই সিপিআ হয়ে যায় না। তো সিপিআ যখন হয় তখন তার এই অনেক লেটে যখন হয় পেশেন্ট, আর পেশেন্ট সিপিআ পেশেন্ট তো ডাক্তারের কাছে আসতেও চায় না, সবকিছুতেই লেট। তো এরা যখন আসে এরা বলবে যে তাদের লিউকোরিয়াটা ইয়েলো অথবা গ্রিনিশ। আর মেন্সেস তো টু লেট হবেই, স্ক্যান্টিও হবে, কম কম হবে, আর অনেক দেরি করে হবে। ভেজাইনা পেইনফুল থাকে ডিউরিং কোয়েশন। এখানে কিন্তু ড্রাইনেসের কথাটা অতটা প্রমিনেন্ট আসে না, এখানে আসে পেইনফুল। কারণ পেইনফুলটারও আরো কারণ আছে। কারণ আমরা জানি সিপিআর পেশেন্টদের ইউট্রাইন প্রোলাপসের একটা ঝামেলা থেকে থাকে। ম্যাক্সিমাম দেখা যায় যে সিপিআর পেশেন্টদের ইউট্রাইন প্রোলাপসের কোনো না কোনো সিমটম তারা দেয়। তো তখন কি হয়, তারা এই কি করে পেশেন্টরা, ওই পেশেন্টরা সিপিআর পেশেন্টরা যাদের প্রোলাপসের কোনো থাকে, হিস্ট্রি থাকে অথবা সমস্যা থাকে, তারা কিন্তু লিম্ব ক্রস মানে দুই পা ক্রস করে বসে। এইটা একটা কমন আবার প্রমিনেন্ট সিমটম বলা যায় সিপিআর, যে তারা দুই পা ক্রস করে বসে যেন প্রোলাপসটাকে সে আটকে রাখতে পারে। তার মাথায় সবসময় তো এটাই থাকে, ইউট্রাসটা যেন বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে, ওই যে তখন তারা দুই পা ক্রস করে বসে থাকে। এই গেল সিপিআর সিমটম গুলা। এইগুলা ফাইব্রয়েডের সাথে তারা এই সিমটম গুলো আমাদেরকে দিবে, তখন আমরা সিপিআর প্রেসক্রাইব করতে পারবো। এবারে আসি থাইরয়েডিনাম। থাইরয়েডিনামও কিন্তু ধাতুগত একটা মানে মেডিসিন হয়ে গেছে, যদিও এটা একটা সার্কোড। এটা সুস্থ গ্ল্যান্ড থেকে, সুস্থ সিক্রেশন থেকেই বানানো। এটা দিয়ে ওই গ্ল্যান্ডের জন্য মেনটেনিং ডোজে ট্রিটমেন্ট দেওয়া যায় যদি পেশেন্ট থাইরয়েডিনামের হয়ে থাকে। তো এইখানেও যখন ফাইব্রয়েড নিয়ে আসবে পেশেন্ট, তখন কি থাকবে, এক্সেসিভ ওবেসিটি, মানে অনেক মোটা থাকে, খুব বেশি পরিমাণে মোটা থাকে, গ্রেট উইকনেস থাকে, মানে তার দুর্বলতা, প্রচুর পরিমাণে দুর্বলতা, আর খিদাও বেশি থাকে। আবার খিদাটা কিরকম, যখন থাইরয়েডের পেশেন্ট হয়ে যায়, থাইরয়েডিনামের পেশেন্ট হয়ে যায়, তখন দেখা যায় ওই পেশেন্টগুলা না খুব মিষ্টি খেতে পছন্দ করে। এটা আমি আমার আমার প্র্যাকটিসে আমি অনেক পেশেন্টকেই পাইছি যে তারা হয়তো বা আগে ছিল না, মিষ্টি পছন্দ ছিল না, কিন্তু যখন তাদের থাইরয়েডে কোনো সমস্যা শুরু হলো তখন না তাদের খুব মানে মিষ্টির প্রতি খুব ঝোঁক বেড়ে যায়। আচ্ছা, তারপরে আরো থাকে মেমারি গ্ল্যান্ডে তাদের টিউমার থাকে, বা টিউমার, ব্রেস্ট টিউমার থাকে, এটাও কমনলি পাওয়া যায়। হাইপোথাইরয়েডিজমের সাথে তো অ্যামিনোরিয়া থাকবেই। এইটা নিয়ে তো আগে আমাদের ক্লাসই আছে স্টাডিতে। তো হাইপোথাইরয়েডিজম সাথে অ্যামিনোরিয়া, এটা তো একটার সাথে একটা খুবই কানেক্টেড। হাইপোথাইরয়েডিজম হবে থাইরয়েড পেশেন্টদের, ম্যাক্সিমাম দেখা যায় থাইরয়েডিনামের পেশেন্ট যারা হয় তাদের ম্যাক্সিমামই, মানে ম্যাক্সিমাম সবগুলা না, ম্যাক্সিমাম হাইপোথাইরয়েডিডে হয়। হাইপার থাইরয়েডিডও হতে পারে, কিন্তু হাইপোথাইরয়েডিজমের পেশেন্টরাই বেশি হয়, থাইরয়েডিনামের পেশেন্টরা। সাথে থাকে ফ্যাটিগ আর মার্ক সেন্সিটিভ টু কোল্ড। ফ্যাটিগ মানে খুব দুর্বলতা, খুবই দুর্বলতা, অবসন্নতা, কোনো কাজে সে পায় না, বার্ন আউট ফিলিং লাগে। কোনো মানে খুব পরিশ্রমের কাজ করছে এরকম না, কিন্তু তারপরেও তার কাছে মনে হয় সে খুব খুব ক্লান্ত। তো আর সাথে থাকে মার্কলি সেনসিটিভ টু কোল্ড, সে ঠান্ডা নিতেই পারে না, ঠান্ডা সহ্যই করতে পারে না। আমরা তো দেখা যায় শীত শেষ হয়ে আসলে অথবা শীত শুরু হওয়ার আগে তখন দেখা যায় আমরা ঠান্ডা পানি দিয়ে গোসলটা সেরে ফেলি। কিন্তু যারা এই থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে ভুগে, মানে থাইরয়েড নামের যে পেশেন্টরা থাকে, তারা দেখা যায় তখনও
মানে শীতের দিন আসতেছে, তাতেই মনে হয় তাদের যে গরম পানি দিয়ে গোসল করার শুরু হয়ে যায়, তোড়জোড় শুরু হয়ে যায়। আবার যখন শীত শেষ হয়ে গেল, তখনও দেখা যায় যে আমরা নর্মাল যারা আছি তাদের ওইটা লাগে না, কিন্তু তারা তখনও এই গরম পানি দিয়ে গোসল করে। এই হচ্ছে মানে তার এত পরিমাণ সেন্সিটিভিটি কোল্ডের প্রতি, ঠান্ডার প্রতি, ঠান্ডা পানির প্রতি। যে কোনো না মানে কোনো না কোনো একটা তার সিমটমস চলেই আসবে ঠান্ডা যদি তার সাথে যায়। আচ্ছা, থাইরিনাম গেল। এবার অস্টিলিগোমাইলিস বলি। এটা হচ্ছে ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশন। মানে এই মেনস্ট্রুয়েশনটা এরকম, এটার সাথে ফাইব্রয়েডের কিন্তু বেশ অনেকটা কানেকশন। কিরকম? ফাইব্রয়েড হলে পরে কিন্তু যখন ওই পেশেন্টের ব্লিডিং শুরু হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়, তো মেনস্ট্রুয়েশনটা তো ওই যে 5 to 7 days এর হয়, তো ওই পর্যন্ত কিন্তু থেমে যায় না। তারপরে ওজিং হইতেই থাকে বা ব্লিডিং হইতেই থাকে, অল্প হোক আর বেশি হোক হতে থাকে। তো এটা কোথা থেকে আসতেছে? ইউটেরাইন ক্যাভিটির যে এন্ডোমেট্রিয়ামের যেই ইস্ট্রোজেনের যে একটা লেয়ার ক্রিয়েট হয় প্রত্যেক মাসে, ইস্ট্রোজেনের কারণে, প্রজেস্টেশনের কারণে যে খসে পড়ে, এই লেয়ারটা পড়ে যাওয়ার পরে কিন্তু আর ব্লিডিং হওয়ার কথা না, কিন্তু অস্টিলিগোর পেশেন্টের ওই এই ব্লিডিংটা কিন্তু চলতেই থাকে। এখন কেন চলতে থাকে? কারণ ওই তার যে ফাইব্রয়েড গুলো আছে ওগুলা থেকে কিন্তু ব্লিডিংটা হয় মূলত। এইরকম যেখানেই থাকুক, এটা ইউটেরাইন ক্যাভিটির বাইরে হোক, টিউমারটা ভিতরে হোক, যেখানেই হোক, ওইখান থেকে যদি কোনোভাবে ব্লিডিং হয় তাহলে এটা ওজিং মানে ওই চলতেই থাকে, এটা বন্ধ হয় না। তো এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া খুব ভালো কাজ দিবে। সাথে কি থাকে? প্রফিউজ মেন্সেস আফটার মিসক্যারিয়েজ। এই একটু আগে তো আমরা বললামই যে ফাইব্রয়েড থাকলে পরে মিসক্যারেজ হওয়ার চান্সেস বেশি থাকে। তাই যখন মিসক্যারেজ হয়েও যায় তখনও কিন্তু প্রচুর পরিমাণের মেন্সেস হয়। আসলে তখন তো মেন্সেস হয় না, ওই ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশনটাই হয়, যেটা বোঝায় মেনোরেজিয়া। আর আবার এই অস্ট্রেলিয়ার পেশেন্টদেরই কিন্তু যখন ক্লাইম্যাক্সিস আসে, মানে মেনোপজের যেই সময়টা, তখন কিন্তু তাদের মেনোরেজিয়া হয়, মানে এই ব্লিডিং বন্ধ হয় না। তখন কনভেনশনাল মেডিসিন একটাই কাজ করে, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি, টোটাল হিস্টেরেক্টমি করে দেয়। তাহলে ওই ব্লিডিং বন্ধ হয়ে গেল, ঝামেলা শেষ হয়ে গেল। কারণ তার তো মেনোপজ হয়েই যাবে, এইজের সাথে হিসাব করে মেনোপজ হয়েই যাবে, তার ইউটেরাইন ক্যাভিটি আপাতত তার আর কোনো কাজে আসতেছে না, তো ব্লিডিং বন্ধ করতে হবে, হিস্টেরেক্টমি করে দাও। এটা একদম সহজ সলিউশন। তো আমাদের কিন্তু চান্সেস আছে তাকে এই সুস্থ করে আনার, সুস্থ করে ফেলবো বা পারবো, হয়ে যাবে এরকম না। আমরা চান্সেস আমাদের হোমিওপ্যাথদের কাছে থাকে, আমরা চেষ্টা করতে পারি এবং অনেক সময় হয়েও যায়। আর ওজিং ব্লাড তো বললামই, ওজিং ব্লাড হয়, ডার্ক ক্লটেড হয়। ডার্ক ক্লটেড মেনস্ট্রুয়েশন কিন্তু কখনো ক্লটেড থাকে না। মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিংটা হয় এটা কখনোই ক্লটেড থাকে না, আবার ডার্কও থাকে না। এটা বাদামি বাদামি থাকবে, আর থাকবে মিউকোসাল, কিছু সাবস্টেন্স থাকবে, ফ্লুইড থাকবে, মিউকোসাল, হ্যাঁ এইগুলা থাকবে। তো ওইটার মধ্যে ক্লট হওয়ার মতো কোনো উপাদান থাকে না। মেনস্ট্রুয়েশনের যে ব্লাডটা, সেটা ক্লট হওয়ার মতো কোনো উপাদান থাকে না। কিন্তু যদি আমরা এই কি বলে এটাকে, ইস্টুলেগের ব্লিডিংটা দেখি, আমরা দেখবো সেভাইনার ব্লিডিংটাও কিন্তু এরকম যে ক্লটেড দেখি। তাহলে কি এটা মেনস্ট্রুয়েশন? না, এটা মেনস্ট্রুয়েশন না, এইটা হয়েছে ওই যে ভাইকারিয়াস মেনস্ট্রুয়েশন। মানে মেনস্ট্রুয়েশনের পরবর্তীতেও অন্যান্য জায়গা থেকে যে ব্লিডিংটা হচ্ছে, সেটার জন্য এই ডার্ক ব্লাড অথবা ক্লটেড ব্লাডটা আসতেছে। এই গেল হচ্ছে আমাদের এই অস্ট্রেলিগোমাইলিস। এইগুলা মানে প্রত্যেকটাতেই তো বললাম, যেহেতু থেরাপিউটিক্স বলতেছি, একটা পেশেন্টকে কিভাবে তার ক্যারেক্টারিস্টিক্স ধরে তো দেখবই, হিস্ট্রি তো নিবই, টোটালিটি তো নিবই, সাথে যখন এই ফাইব্রয়েডের এই প্রবলেমটা থাকবে, আমরা এই জিনিসগুলা, এই কয়েকটা মেডিসিন বললাম, প্রায় 6টা মনে হয়, তো এই সিমটমস গুলো অবশ্যই আমরা পাবো, বা আমরা খেয়ালও করতে পারবো যে হ্যাঁ আছে এই পেশেন্টে, তাহলে আমরা ওই হিসাবে ট্রিটমেন্ট দিতে পারবো। এবার কয়েকটা কেস বলি। একজন প্রেগনেন্ট মহিলা, এটা আমার আত্মীয় হন, তো আমি আগাগোড়া সবটাই জানি। তখন অবশ্য আমি ছিলাম না, মানে প্র্যাকটিস করতাম না। তো সাদেকা হক, ডাক্তার সাদেকা হক, উনি আপাতত কি বলবো, উনি তো আচ্ছা যাক ওইদিকে না গেলাম। ডাক্তার সাদেকা হকের পেশেন্ট, আর এই যে পেশেন্ট সে আমার আত্মীয়। তো সেই মেয়ে হচ্ছে প্রেগনেন্ট, মহিলা প্রেগনেন্ট,
তো প্রেগনেন্সির থার্ড মান্থ থেকেই থার্ড উইক থেকেই ব্লিডিং। তো ব্লিডিং দেখে ডাক্তারের কাছে গেল যখন, ডাক্তার দেখে তো ইউএসজি দিলেন। ইউএসজিতে আসছে যে তার ফিটাসের সাথে ইউটেরাইন ক্যাভিটিতে এই টিউমারও আছে, মানে ফাইব্রয়েডও আছে। তো যেহেতু সে হাঁটা চলা করলেই ব্লিডিং হয়, তো ডাক্তার তাকে সোজা সাপটা বলে দিল যে এটা যদি তোমার রাখতে হয় সেক্ষেত্রে তোমার হয়তো বা ফিটাসের সাথে সাথে ফাইব্রয়েডটাও বড় হবে, আর তোমার যেহেতু ব্লিডিং হয় তোমাকে বেড রেস্টে থাকতে হবে। ডাক্তার এই পরামর্শ দিয়ে দিয়েছেন। আর যদি কোনো কারণে মিসক্যারেজ হয়ে যায়, ওই ফাইব্রয়েডের জন্য যে মিসক্যারেজ হয়ে যায় সেটার জন্য যেন প্রিপারেশন রাখে, এইভাবে আমার ওই আত্মীয়কে বুঝাই দিছে। তো ওই আত্মীয় এসে ওখান থেকে এসে হোমিওপ্যাথি ডাক্তার দেখালেন, ডাক্তার সাদেকা হকের কাছে গেলেন। তো উনি মানে ওনার এরকম তো রিপোর্ট পড়ার মতন উনি ডাক্তার ছিলেন না। উনি ছিলেন যেহেতু অনেক আগের, মানে খুবই নবীন ডাক্তার। তো উনি হচ্ছে ওই পেশেন্টের ডিটেলস নিলেন, একেবারে মানে আগাগোড়া সব ডিটেলস নিলেন। নেয়ার পরে তো বলে দিল যে বেড রেস্ট, হ্যাঁ ম্যানেজমেন্টে বেড রেস্ট অবশ্যই থাকবে, কিন্তু ওষুধটা দিতে হবে, মানে সিকুয়েলি ওষুধ মেনটেন করতে হবে যতদিন পর্যন্ত ডেলিভারি না হচ্ছে, ওষুধ মেনটেন করতে হবে। আর চেক আপে থাকতে হবে, সেটা হচ্ছে ইউএসজিটা করে করে দেখতে হবে যে কোনটার কি অবস্থা। তো যখন ফার্স্ট টাইম ইউএসজি করলো তখন তো দেখলো যে ফিটাসও বড় হচ্ছে, ওই গ্রোথটাও বড় হচ্ছে। যখন আবার দ্বিতীয়বার করলো, ইউএসজি করলো, আল্ট্রাসাউন্ড করলো, তখন দেখে যে ফিটাস থেকে টিউমারটা বড়, ফাইব্রয়েডটা বড়। মানে যে ওই যে প্রেসার দিবে, এক সময় এটা বড় হতে প্রেসার দিবে, দিয়ে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাবে, অথবা ডিফর্মড বেবি হবে। কারণ ওইটা যদি চেপে ধরে থাকে, ওই বাচ্চাটার গ্রোথ তো হবে না, তাহলে ওই বেবিটা তো নর্মাল হবে না, ডিফর্মড মানে অ্যাবনর্মাল মতো দেখতে হবে। আচ্ছা, তো সাদেকা হক দ্বিতীয় টেস্টের পরে যখন ওষুধ দিতে থাকলেন, ওই মহিলাকে দিছিলেন ফসফরাস এলএমপটেন্সিতে, একদম সিরিয়াল ধরে দিতেই থাকলেন। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যখন শেষে আবার ইউএসজি করতে দেয় না, তখন ইউএসজিতে দেখা গেল যে টিউমারটা নাই, ফাইব্রয়েডটা একেবারেই নাই। তো যেই ডাক্তার আন্ডারে ছিলেন সেই ডাক্তার তো অবাক যে এটা কিভাবে সম্ভব। তখন বললো আর কি যে নিল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কারণে এই ফাইব্রয়েড ভ্যানিশ। তো এইরকম মিরাকুলাস রেজাল্টও কিন্তু আমরা পাই হোমিওপ্যাথির মাধ্যমে। আচ্ছা, এটা গেল ফসফরাসের একটা কেস। আরেকটা বলি, ইউটেরাইন ব্লিডিং এর রোগী। হ্যাঁ, ইউটেরাইন ব্লিডিং মানে 5 to 7 ডেজের মধ্যে মেনস্ট্রুয়েশন তার শেষ হয়নি, ব্লিডিং হচ্ছে। তার আগে ছিল স্পটিং, তার আগে ছিল আর্লি মেন্সেস, এগুলা ছিল। তো ওইগুলা গায়ে লাগায় নাই মহিলা, ওই পেশেন্ট। তো সে যখন স্পটিং হচ্ছে গায়ে মাখলো না, তারপর যখন খুব আর্লি হয়ে যাচ্ছে মেন্সেস, সেটাও অতটা ধরলো না, মহিলারা যা করে আর কি, কেয়ারলেসনেস। তারপরে যখন এই ট্রেন্ড ব্লিডিং বন্ধ হচ্ছে না, মানে মেনস্ট্রুয়েশন 7 to 10 ডেজ হয়ে গেল, তারপরও যখন বন্ধ হচ্ছে না, বাধ্য হয়ে তখন ডাক্তার কাছে গেলেন। ডাক্তার তো রুটিন এক্সামিনেশনে ইউএসজি দিলেন। ইউএসজিতে আসলো ওনার ফাইব্রয়েড টিউমার, সরি ইউটেরাইন টিউমার। তো ইউটেরাইন টিউমার যখন ধরা পড়লো, মহিলা তো ভেঙে শেষ, মানে ভাবেও নাই যে এটা হইতে পারে, ধারণাও করতে পারে নাই। সে বেশ হাট্টা কাট্টা, বেশ শক্তিশালী মহিলা, তার এরকম হবে তার কল্পনায় আসে নাই। তো তার যখন ট্রিটমেন্ট নিতে আসলো, এটা আমার চেম্বারের কথা বলতেছি, আসলো যখন, তার টিউমারের সাইজ বেশ বড় ছিল, বেশ অনেক বড় ছিল। তো মহিলা বলতেছে যে যদি আপা যদি এটা হোমিওপ্যাথিতে ভালো না হয়, তাহলে কি আমার আসলেই সার্জারি করতে হবে? তো ওনার এইজ তো মেনোপজাল এইজও না যে ওইটা সার্জারি করে দিলেও কোনো সমস্যা নাই, ইউটেরাস কেটে বাদ দিলেও সমস্যা নেই, এরকম না। তো উনি বলছে এটা কি কেটে বাদ, মানে উনি অনেক ভয় পেয়ে গেছিলেন, প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন, আর খুব মানে ইনসিকিউরিটি ফিল করতেছিলেন যে একটা মহিলার কি থাকে, এগুলাই যদি নষ্ট হয়ে যায় বা কেটে বাদ দিতে হয়, তাহলে তার বাকি লাইফটা কিভাবে চলবে, তার এরকম মানে ইনসিকিউরড। তো তার হিস্ট্রি নিলাম, সবকিছু শুনলাম, কেস নিয়ে পরে ওনাকে দিছিলাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ দেওয়ার পর প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে তার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। যে এই মানে কন্টিনিউয়াস যে ব্লিডিং হচ্ছিল সেটা তার বন্ধ হয়ে গেছে।
পরবর্তীতে তাকে আবার লিখে দিলাম, অ্যাডভাইস করে দিলাম যে ইউএসজি করে আসতে, আমরা দেখব যে ওইটা কি অবস্থায় আছে। ব্লিডিং বন্ধ হয়েছে, কিন্তু ফাইব্রয়েডটার অবস্থায় কতটুকু, ছোট হলো কি হলো না, কতটুকু হলো, এটাও তো দেখতে হবে। আচ্ছা, এটা উনি এখনো রিপোর্ট নিয়ে আসেনি, যার জন্য আর বাকি জানি না কি অবস্থা, তবে ওনার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। আরেকটা কেস বলি। পেশেন্ট আসছেন হচ্ছে কিলোয়েড নিয়ে। কিলোয়েড তো আমরা চিনি যে ইনসিশনাল পয়েন্টের মধ্যে ফুলে ওঠা, কালো হয়ে যাওয়া, এটা এরকম একটা কিছু। তো এই কিলোয়েড নিয়ে আসছেন। ওনার কোথায় হয়েছে, যেই সি সেকশন করছে ওই মহিলার 3টা বেবি, 2টা নর্মাল আর লাস্ট যে বেবি সেটা হচ্ছে সিজারিয়ান। তো ওই বেবির জন্য, যে ডেলিভারির জন্য যে সি সেকশন করা হয়, সেই ইনসিশন পয়েন্টে তার কিলোয়েড, এটা নিয়ে উনি মূলত আসছে। এটা নিয়ে যখন কনভেনশনাল মেডিসিনে গেলেন, তখন ওনারা বলে দিচ্ছেন যে এটাকে করতে হবে, অপারেশন করতে হবে। তো উনি অপারেশন শুনেই, মানে মোট কথা যে ভয় পেয়ে চলে আসছেন যে আর অপারেশনে যাবে না। কেন যাবে না? কারণ সি সেকশনের পরে ওনার ওই ঘা শুকাতে 3 মাস লাগলো, শুধুমাত্র ওই ঘা শুকাতে। ইনফেকশন হয়ে গেছে, বেশ কষ্ট পোহাইতে হয়েছে। ওইখানে বারবার ড্রেসিং করা, বারবার ড্রেসিং করা, প্রত্যেক দিন একবার করে ড্রেসিং করা। 3 মাস একটা মানুষ যদি ওই ড্রেসিং এর মধ্য দিয়ে যায়, তার উপর কি পরিমাণ টর্চার গেছে। সে যখন আরেকবার অপারেশনের কথা শুনবে, সে ভয় পাবে, এইটাই ন্যাচারাল। তো ওই মহিলা কিলয়েড নিয়ে চলে আসেন আমার কাছে। আসার পরে যখন আমি তার হিস্ট্রি নিলাম, ইউএসজি রিপোর্ট দেখলাম, ইউএসজিতে কিন্তু তখনও দেখাচ্ছে তার ইউটেরাইন ফাইব্রয়েড আছে। আর উনি তো সেটা বুঝেন নাই, আর ডাক্তারও কেন ওনাকে বলে নাই আমি জানি না, সম্ভবত যে ছোট হয় তো এই জন্য কিছু বলে নাই। তো কিলয়েড নিয়ে যখন আসছে, আমি ওনাকে প্রথমে দিলাম স্টেফিসেগ্রিয়া, কারণ হিস্ট্রি তো তাকে ওইটাই ইন্ডিকেট করতেছে, ওনার জন্য এটাই মেডিসিন। তো স্টেফিসেগ্রিয়া দেওয়ার পরে ওনার কিন্তু কিলয়েডটা কমতে শুরু করলো। আমি আবার বললাম যে আপনি, যেহেতু আপনার ইউটেরাইন ফাইব্রয়েড আছে, আপনি অবশ্যই টেস্ট করবেন, আবার দেখবো। যখন আবার দ্বিতীয় টেস্ট করলো, তখন কিন্তু দেখি তার ফাইব্রয়েড বড় হয়ে গেছে, ইউটেরাইন ফাইব্রয়েড বেশ বড় হয়ে গেছে। তো এখন তো আর কিলয়েডের চিন্তা করে বসে থাকলে হবে না, তাকে তার টোটালিটি নিয়ে এখন ট্রিটমেন্ট দিতে হবে। পরে ওনাকে যখন আবার মানে কেসটা আবারও করলাম, কেন বড় হইলো স্টেফিসিগ্রিয়াতে, কেন ওইটাও, কেন তাকে টাচ করলো না, কেন টিউমারটা ছোট হলো না বা ভালো হলো না। রিকেস্টিকিং করলাম, করার পরে ওনাকে দিয়েছিলাম অরামিও নেট্রোনেটাম, এটা ওই যেটা ট্রাইটুরেশন যেটা, হ্যাঁ 3x পোটেন্সিতে দিছিলাম। তো উনি 2 জার খেয়ে তারপরে আসছেন, টেস্ট করে আসছেন, তখন দেখি যে বেশ ছোট হয়ে আসছে। তার মানে হচ্ছে এটা লং প্রসেস, তো সময় লাগবে, তবে সেরে যাবে, এইটুকু আশা করতে পারি। এটা এখনো ট্রিটমেন্টের আন্ডারে আছে, তো এটা সেরে যাবে, এইটুকু আশা করা যায়, যেহেতু ছোট হয়ে আসতেছে। তো এই গেল কিলোয়েড প্লাস ইউটেরাইন ফাইব্রয়েডের একটা কেস। তো এইভাবে করে পেশেন্ট গুলা যখন আসে না, তখন কিন্তু অনেক জায়গা দিয়েই মানে ফেল হয়ে আসা। আরেকটা জিনিস, যে জিনিসটা আমি সবসময়, মানে আমি যে কখনো যদি কোনো কেস নিতে ভয় পাই, যে না এই কেসটা সম্ভবত আমি পারবো না, বা এটা নিয়ে আমার জানাশোনা অনেক কম, আমার জ্ঞান অনেক কম, তখন কিন্তু আমি রেফার করি। হুম, আমার যে সিনিয়র ডাক্তাররা আছেন, আমার পরিচিত বেশ ভালো ডাক্তাররাই আছেন, তো আমি ওদের কাছে নিজে যাই সাথে করে নিয়ে, অথবা রেফার করে দিই যে না ওইখানে যাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। তাহলে হয় কি, ওই কেসটা তো আমি শুনলাম, যখন রেফার করলাম, ওইখানে যখন তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, ওইটার থেকেও আমি শুনতে পারলাম, ওই ডাক্তারের কাছ থেকেও শুনতে পারলাম, তখন কিন্তু আমার কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু রিচ হয়। যে জিনিসটা আমি জানতাম না, সেটাও কিন্তু জানা হলো। আবার কি প্রসেসে যাওয়া সম্ভব, কেন এটাকে এই মেডিসিন দেওয়া হলো, এগুলা কিন্তু আস্তে আস্তে ভেতরে মানে চিন্তায় আসে, যে না এভাবে ট্রিটমেন্টে এই এই প্রসিডিউরও হয়। কারণ আমরা মানদাত্তারা আমলের কিছু ট্রিটমেন্টের যে প্রসিডিউর, এগুলা নিয়ে কিন্তু বসে আছি, না ওভাবে হবে না। এখন লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে, সবকিছুই আমাদের খাবার দাবার, ঘুম, সবকিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে, যার সাথে আমাদের রোগগুলোও অনেক ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস হয়ে গেছে। তো ওই ডেঞ্জারাস অসুখগুলাকে সারাইতে হলেও কিন্তু আমাদেরকে মানে কি বলে, অ্যাটাক করতে হবে, মেডিসিনের মাধ্যমে ওই রোগটাকে অ্যাটাক করতে হবে সারানোর জন্য। এইভাবে করে অনেক প্রসিডিওর আছে। তো তার মধ্যে যেই আরেকটা যে পেশেন্টের কথা বলবো,
সেই পেশেন্টের হচ্ছে মায়োমেট্রিয়াম লেয়ারটা এবড়ো-থেবড়ো হয়ে গেছে। এবড়ো-থেবড়ো হয়ে যাওয়াতে এই পেশেন্ট কিন্তু, এটা মেয়ে পেশেন্ট, বয়স কম, অবিবাহিত। তো এই পেশেন্ট যদি মানে বিয়ে করে, তার কিন্তু বাচ্চা হবে না, কারণ তার মায়োমেট্রিয়াম ঠিক নাই। ওইখানে তো এন্ডোমেট্রিয়াম আর ওই যে এস্ট্রোজেনের লেয়ার পড়বে, ব্লিডিং হবে, মেনস্ট্রুয়েশন হবে, এগুলো কিচ্ছু হবে না। তার এইদিকে সেদিকে ফাইব্রয়েড আসবেই আসবে। এমনকি ওই মায়োমেট্রিয়ামটার জন্য, এই এবড়ো-থেবড়ো মায়োমেট্রিয়ামের জন্য তার ক্যান্সারের দিক পর্যন্ত যেতে পারে। কারণ তার মধ্যে প্রথমত ছিল হচ্ছে এমিনোরিয়া, তারপরে গ্রো করছে এই প্রলংড মেন্সেস, এইরকম অবস্থা ছিল। তো ওইখানে কিন্তু আমি আবার এই যে আমাদের তারেক স্যারের যে প্লাসিং মেথডের ইয়েটা ধরে, এই প্রসিডিউর ধরে আমি ওষুধ দিলাম মেয়েটাকে। তো মেয়েটার এই মায়োমেট্রিয়ামের লাইনিং ঠিক হয়ে গেল। মানে আমি আশ্চর্য, নিজেই আশ্চর্য হয়েছি যে মায়োমেট্রিয়ামের লাইনিং ঠিক হয়ে গেল, আবার মেনস্ট্রুয়েশনও ঠিক হয়ে গেল। এই আর কি, এই জন্য বললাম যে আমাদের না আরো জানতে হবে, আরো দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আর শেখার তো আসলে বয়স নাই। পাশ করে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, চেম্বার নিয়ে বসলাম, কিছু একটা হয়ে গেলাম, এই ফিলটা যেন আমাদের মধ্যে না থাকে। আচ্ছা, আজকে তাহলে আমি এইটুকুই বললাম। ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।